জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে আলাদা অভিযানে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ সহ 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে। বিকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে 2 মামলায় বিচারক 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায় 16-17 মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লীতে পৃথক 2টি অভিযান পরিচালনা হয়। এতে নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারী সহ ARSA এর 10 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে 21 লাখ টাকা ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে বিদ্ধ করে। আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে। প্রথম দিন বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর সঙ্গে আলোচনা হবে। এখন পর্যন্ত 15টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তবে সুপারিশ জমা দেয়নি বিএনপি, জামায়াত ও এনসিপি। এজন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছে দল 3টি। ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। তবে 15 ফেব্রুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত 13 মার্চের মধ্যে জানাতে বলা হয়। 38টি রাজনৈতিক দলের কাছে সুপারিশগুলো পাঠানো হয়। মঙ্গলবার পর্যন্ত 15টি রাজনৈতিক দল তাদের মতামত আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। আর বাকি দলগুলো তারা সময় চেয়েছে। বিএনপি, জামাত, এনসিপি এর তারা কেউই রিপোর্ট না, মতামত তারা এখনো জমা দেয়নি। তারা মৌখিক আলোচনায় কমিশনের কাছে আরো কিছুটা সময় চেয়েছে। সেই কিছুটা হয়তো আগামী বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে। নানা উছিলায় নির্বাচনে বিলম্ব করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা এর পেছনে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বলেছিলেন মানুষের অধিকার ফিরিয়ে দেবে। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কারের নামে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগে বিলম্ব করছে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে এই মুহূর্তে দরকার নির্বাচন। যারা ক্ষমতা আসবে তারাই সংস্কার এগিয়ে নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি। সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয়, দরকার নির্বাচন। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে। তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য 2 দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তার এই বক্তব্য সম্পর্কে প্রভাব ফেলবে না। এ সময় তিনি আরও বলেন, খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বাংলাদেশ। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে,
আমরা প্রিপারেশন হিসেবে করবো, তবে দেখা যায়। কিন্তু আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টাররা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর ও দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। সংবেদনশীল বিষয়গুলো নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকা উচিত বলে জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে কোনো ধরনের ইসলামপন্থী খেলাফতের সঙ্গে যুক্ত করার কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা 31টি ব্যাংক হিসাবের 394 কোটি 60 লাখ টাকা জব্দ করেছেন আদালত। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ জব্দের আদেশ দেন। পরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 11 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক হিসাব ও ধানমন্ডির বাসভবন সুধা সদন সহ পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটি গত 15 মার্চ থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ নিয়ে কয়েক ধাপে কমিশনের মেয়াদ বাড়ানো হলো। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের এই কমিটির প্রথমে 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 27 আগস্ট কমিশন গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত 4 মার্চ কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের 1752 অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 1000 অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই হয়েছে। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি 172টি অভিযোগ। এর মধ্যে প্রায় 1.5 শতাধিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামী 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন। বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলার এক সপ্তাহ পর বাবাকে হত্যা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী আথিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে বলা হয়েছে। বরগুনায় হিন্দু পরিবারের 7ম শ্রেণীর কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ ও ধর্ষণ করে। কিশোরীর বাবা থানায় সিজিত সহ 2 জনের নামে মামলা করে। পরে কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয় আসামিপক্ষ। এরপর 11 মার্চ বাড়ির পাশের ঝোপ থেকে কিশোরীর বাবার লাশ পাওয়া যায়। মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এন্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন। বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার, ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 19 জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সবচেয়ে বড় এই হামলা ইসরায়েলি বাহিনীর।
আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও করা হচ্ছে। এ অবস্থায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করেছে বলে অভিযোগ তুলেছে হামাস। অন্যদিকে ইসরায়েল বলছে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানোর ব্যাপারে হামাস মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে তারা। এমনকি হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে গাজায় হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। এবারে খেলা প্রসঙ্গ। ঢাকায় আসছেন আলোচিত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 8:50 ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় ফিরবেন তিনি। গতকাল ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে পা রাখেন হামজা। এরপর হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চলে যান জন্মস্থল হবিগঞ্জে। একদিন পর ঢাকায় আসছেন তিনি। রাতেই টিম হোটেলে যোগ দেবেন দলের সঙ্গে। প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। তার আগে আগামীকাল জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলনে নামবেন তিনি। সৌদি আরবে টানা 12 দিন অনুশীলন ও স্থানীয় ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হ্যাভিয়ের ক্যাবেরা। তাইফে 29 ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছে জামাল ভুঁইয়া, সোহেল রানারা। যদিও ইতালি থেকে ক্যাম্পে যোগ দিলেও বাংলাদেশে আসেনি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। তার বাদ পড়া নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে তাইফের অনুশীলন ক্যাম্প বেশ কাজে লাগবে বলে আশাবাদী কোচ হ্যাভিয়ের ক্যাবেরার। আগামী 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। Hamidul has not traveled to Dhaka. He was with us for 1 week in Saudi. He has done well. He's a talented player, but still need a little bit more of time. So he has not come here with the team. But he did a good job. We believe that we have been training and playing together for almost 3 years, almost the same group, especially in the last 2 years. It's always good to have a more competitive match, let's say. শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হওয়ার ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশে পাশাপাশি 5 জুলাই জর্জিয়াতে হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছেন তিনি। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে 2200 রেটিং পয়েন্ট ও 3টি নর্ম প্রয়োজন হয়। ওয়াদিফা গত বছর হাঙ্গেরিতে একটি মহিলা IM নর্ম পেয়েছিলেন। ওয়াদিফার রেটিং এখন 2091। যেহেতু এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ের ফিদে মাস্টার কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি IM টাইটেল খেতাব পাওয়া যায়, তাই ওয়াদিফার আন্তর্জাতিক টাইটেল পাওয়ার কোনো বাধা নেই। দেশের স্কুল ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে 400 রান করে ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার। 50-4 আর 22 ছক্কা 404। মাত্র 170 বল ব্যাট করেই 400 রানে কীর্তি গড়েছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুস্তাকিম। নাম লিখিয়েছেন রেকর্ডে। 4 বাংলাদেশের স্বীকৃতি ক্রিকেট এই আগে এরকম ঘটনার সাক্ষী হয়নি। স্কুল ক্রিকেটের 10ম আসরের গ্রুপ ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিস্ময়ে জাগানো এই স্কুল বালক। মুস্তাকিম হাওলাদারের অবিশ্বাস্য এই ইনিংসের উপর ভর করে ক্যামব্রিয়ান স্কুল 770 রান করে। জবাবে 32 রানে অল আউট হয়ে যায় বিপক্ষ দল। ফলে 738 রানের বড় জয় পায় মুস্তাকিমের দল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon tv।